ধরুন এমন একজনের সাথে লড়তে হচ্ছে যে কিনা খুবই বুদ্ধিমান, তখন কৌশল ঠিক করাটা কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার, তাই না? বিশেষ করে যখন ও প্রান্তের মানুষটাও জেতার জন্য একদম মরিয়া হয়ে আছে। তো চলুন এই ব্যাপারটা নিয়েই আজ একটু গভীরে যাওয়া যাক। সিনেমার এই বিখ্যাত লাইনটা কিন্তু কৌশলগত চিন্তার একটা দারুণ দিক তুলে ধরে। মানে ওই যে একটা ব্যাপার থাকে না, আমি জানি যে সে জানে যে আমি জানি। এই যে চিন্তার একটা অন্তহীন চক্র, এটাই তো স্ট্র্যাটেজির আসল খেলা, প্রতিপক্ষর মনের ভেতর ঢোকার চেষ্টা। আর এটাই হলো আজকের আলোচনার একেবারে মূল প্রশ্ন। যখন দুজনেই একে অপরের চাল বোঝার চেষ্টা করছে, তখন সবচেয়ে সেরা চাল কোনটা হতে পারে? এই জটিল ধাঁধার উত্তর কিভাবে পাওয়া সম্ভব? এই ধরনের কৌশলগত সমস্যার সমাধানের জন্য গণিতের জগতে একটা বহু পুরনো আর প্রতিষ্ঠিত পদ্ধতি আছে, যার নাম হল গেম থিওরি। চলুন প্রথমেই এই ক্লাসিক প্লেবুকটা একটু খুলে দেখা যাক। মানে সহজ করে বললে, গেম থিওরি হল এমন পরিস্থিতিতে সবচেয়ে সেরা চাল খুঁজে বের করার একটা বিজ্ঞান, যেখানে আপনার নেওয়া সিদ্ধান্তের ফলাফলটা শুধু আপনার ওপর নির্ভর করে না, প্রতিপক্ষের সিদ্ধান্তের ওপরও নির্ভর করে। আচ্ছা, টিকট্যাকটো খেলার কথা ভাবুন তো। ওখানে কি হয়? দুজন খেলোয়াড় কিন্তু একসাথেই নিজেদের চালের কথা ভাবে আর প্রায় একই সময়ে চাল দেয়। কেউ কারো চাল আগে থেকে জানতে পারে না। গেম থিওরিতে এই ধরনের খেলাকে বলা হয় নর্মাল ফর্ম গেম। এই একসাথে চাল দেওয়ার কৌশলটা আরও ভালোভাবে বোঝার জন্য একটা ক্লাসিক উদাহরণ দেখা যাক, কর্নেল ব্লোটোর খেলা। এখানে ঘটনাটা হলো দুজন কর্নেল আছেন আর তাদের প্রত্যেককে ৬টা ব্যাটালিয়ন ৩টা আলাদা যুদ্ধক্ষেত্রে ভাগ করে পাঠাতে হবে। লক্ষ্যটা খুব সোজা, যে পক্ষ অন্তত দুটো যুদ্ধক্ষেত্রে বেশি সৈন্য রাখতে পারবে সেই পক্ষই জিতবে। এখানে একটা পে অফ ম্যাট্রিক্স দেখা যাচ্ছে। জিনিসটা আর কিছুই না, খেলার সম্ভাব্য সব ফলাফল দেখানোর একটা ছক। যেমন ধরুন ২-২-২, এই কৌশলটার মানে হল ৩টা যুদ্ধক্ষেত্রেই দুটো করে ব্যাটালিয়ন পাঠানো হলো। এবার একটু খেয়াল করলে বোঝা যাবে, কোনো এক পক্ষ যদি এই ২-২-২ চালটা দেয়, তাহলে সে কিন্তু অন্য পক্ষের ১-১-৪ চালের বিরুদ্ধে সরাসরি জিতে যাচ্ছে, আর অন্য কোনো কৌশলের কাছে হারছেও না। তার মানে কি দাঁড়ালো? সব দিকে সমানভাবে সৈন্য ভাগ করাটা বেশ ভালো একটা চাল, তাই না? এই কর্নেল ব্লুটোর খেলার মতোই পরিস্থিতিতে গেম থিওরি একটা সমাধানের কথা বলে, যার নাম হল ন্যাশ ইকুইলিব্রিয়াম। এটা এমন একটা অবস্থা যেখানে দুজন খেলোয়াড়ই প্রতিপক্ষের চালের কথা মাথায় রেখে নিজেদের সেরা চালটা দিয়ে দিয়েছে। ফলে একা নিজের চালটা বদলে আর কোনো লাভ করা সম্ভব হয় না। খেলাটা একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছে যায়। কিন্তু সমস্যাটা হলো, বাস্তব জীবন তো আর গেম থিওরির ছকে বাঁধার সরল অঙ্ক নয়। অনেক সময়ই এই ক্লাসিক প্লেবুকটা বাস্তবতার সামনে এসে একদম ফেল করে। চলুন তো দেখি কেন এমনটা হয়। দেখুন, গেম থিওরির মূল সমস্যাটা হলো এর কিছু অবাস্তব ধারণা। এটা ধরে নেয় যে সব খেলোয়াড় একদম পারফেক্ট, নিখুঁত যুক্তিবাদী, ঠিক যেন এক একটা সুপার কম্পিউটার। কিন্তু আমরা তো জানি, বাস্তব জীবনে মানুষ আবেগের বশে সিদ্ধান্ত নেয়, ভুল করে, আর সবারই তো একটা সীমাবদ্ধতা আছে, তাই না? গেম থিওরি আরও ধরে নেয় যে খেলার সব তথ্য সবার কাছে আছে, যা বাস্তবে প্রায় অসম্ভব। নোবেল বিজয়ী হারবার্ট সাইমন একটা দারুণ কথা বলেছেন। তার মতে, মানুষ সবসময় সেরা বা অপটিমাল সমাধান খোঁজে না, বরং তারা এমন একটা সমাধান খোঁজে যা মোটামুটি ভালো এবং যেটা খুঁজে পেতে খুব বেশি খাটতে হয় না। একেই বলা হয় বাউন্ডেড রেশনালিটি বা সীমাবদ্ধ যুক্তিবাদ। তো বাস্তব জগতের এই অনিশ্চয়তা আর মানুষের আচরণের জটিলতাকে সামলানোর জন্য একটা নতুন এবং আধুনিক পদ্ধতির জন্ম হয়েছে। এর নাম হল অ্যাডভার্সারিয়াল রিস্ক অ্যানালাইসিস বা সংক্ষেপে এআরএ। এআই কিন্তু প্রতিপক্ষকে নিখুঁত যুক্তিবাদী একটা যন্ত্র হিসেবে দেখে না, বরং এটা প্রতিপক্ষের চিন্তাভাবনার একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল তৈরি করার চেষ্টা করে। মানে প্রতিপক্ষ কি ভাবছে, তার আসল উদ্দেশ্যটা কি, সে কতটা ঝুঁকি নিতে রাজি, এই সব কিছুকে হিসেবে এনে একটা সম্ভাবনার মডেল তৈরি করা হয়। আরও সহজ করে যদি বলি, এআরএ হলো আসলে গণিত ব্যবহার করে প্রতিপক্ষের মন পড়ার একটা চেষ্টা। এটা আপনাকে অনুমান করতে সাহায্য করে যে আপনার প্রতিপক্ষ সম্ভবত কোন চালটা দিতে পারে, তাদের মানসিকতা বিচার করে।
এই এআরএ প্রক্রিয়াটা মূলত 4টে ধাপে কাজ করে। প্রথমে প্রতিপক্ষ কিভাবে সিদ্ধান্ত নেয় তার একটা মডেল তৈরি করা হয়। এরপর তাদের আসল উদ্দেশ্য নিয়ে আমাদের মনে যে অনিশ্চয়তা আছে তাকে সংখ্যায় প্রকাশ করা হয়। এর ওপর ভিত্তি করে তাদের সম্ভাব্য চালগুলোর একটা তালিকা বানানো হয়। আর সবশেষে এই সব কিছুর ভিত্তিতে নিজেদের জন্য সবচেয়ে লাভজনক চাল কোনটা হবে সেটা বেছে নেওয়া হয়। এখন এই নতুন ধরনের চিন্তাভাবনার জন্য তো একটা নতুন ধরনের মানচিত্ররও দরকার, তাই না? এমন একটা ম্যাপ যা শুধু সম্ভাব্য চালগুলোই দেখাবে না, বরং প্রতিপক্ষের চিন্তার প্রক্রিয়াটাকেও তুলে ধরবে। গেম থিওরির ক্লাসিক মানচিত্রটাকে বলা হয় গেম ট্রি। এটা ঠিক একটা গাছের ডালপালার মতো, যেখানে প্রতিটি সম্ভাব্য চাল আর তার ফলাফল দেখানো হয়। কিন্তু এর একটা বড় সীমাবদ্ধতা হলো এটা ধরে নেয় যে খেলার সব নিয়মকানুন আর তথ্য সবার জানা। অন্যদিকে এআরএ ব্যবহার করে একটা নতুন ধরনের মানচিত্র, যা এখানে দেখা যাচ্ছে। একে বলে মাল্টি এজেন্ট ইনফ্লুয়েন্স ডায়াগ্রাম বা MAID। এটা কিন্তু কোনো সরল গাছের মতো নয়, বরং একটা জটিল জালের মতো, কারণ বাস্তব জীবনে সিদ্ধান্তগুলো একে অপরের উপর দারুণভাবে প্রভাব ফেলে। এই মানচিত্রটা বিভিন্ন খেলোয়াড়ের সিদ্ধান্ত, ভাগ্য এবং তাদের ব্যক্তিগত বিশ্বাস, এই সবকিছুর মধ্যকার জটিল সম্পর্কটাকে তুলে ধরে। এই মানচিত্রে বিভিন্ন আকারের চিহ্ন বা নোড ব্যবহার করা হয়। যেমন এই যে আয়তক্ষেত্রগুলো দেখছেন, এগুলো হলো সিদ্ধান্ত। ডিমের মতো দেখতে চিহ্নগুলো ভাগ্য বা সম্ভাবনাকে বোঝায়, আর ষড়ভুজগুলো প্রতিটি পক্ষের পছন্দ বা লাভ ক্ষতির হিসাব দেখায়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা খুব পরিষ্কারভাবে দেখিয়ে দেয় কোনটা সবার জানা তথ্য আর কোনটা শুধু কোনো এক পক্ষের ব্যক্তিগত তথ্য। তাহলে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? গেম থিওরি এমন একটা সমাধানের দিকে যায় যা সবার জন্য স্থিতিশীল, কিন্তু এআরএ আপনার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে, মানে প্রতিপক্ষ সম্পর্কে আপনার নিজের যা ধারণা তার উপর ভিত্তি করে শুধুমাত্র আপনার জন্য কোনটা সবচেয়ে সেরা চাল সেটা খুঁজে বের করে। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রইল। আমাদের প্রতিপক্ষ কোনো যন্ত্র নয়, একজন জলজান্ত মানুষ। আমাদের কৌশলগুলো কি সেই মানুষের সীমাবদ্ধতা, আবেগ আর তার নিজস্ব চিন্তাভাবনার জন্য তৈরি?